শাস্তি এই 10ম অধ্যায়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, 10ম অধ্যায় দ্বারা শুরু হচ্ছে 172। 172 কি বলছে? কোন সমন জারিকারক বা অন্যান্য ব্যবস্থা এড়াইবার উদ্দেশ্যে আত্মগোপন করা। তাহলে সমন যে জারি করবার গেছে, সরকারি কর্মচারী সমন জারি করে। 3 ধরনের সরকারি কর্মচারী সমন জারি করে। একটা আছে কোর্টের, একটা লোক আছে কোর্টের অফিসার, এছাড়া পুলিশ অফিসার লিখবেন বা পুলিশ লিখবেন, এবং সরকারি কর্মচারী যেমন পোস্ট অফিসের পিয়নে এই সরকারি সমন জারি করে। এই সমন যদি কারোর উপরে জারি করছে আদালত, সমন যদি আদালত জারি করে, বা সরকারি কর্মচারী কারোর উপর বিজ্ঞাপন জারি করছে অথবা কোনো আদেশ জারি করছে, এই সমন জারিতে যদি সে আত্মগোপন করে, বিজ্ঞাপন যেন সে না শুনতে পারে সে আত্মগোপন করছে, আদেশ দেশে সে দেখেও না দেখার বান করে আত্মগোপন করছে, আমি দেখি নাই, জানি না, এই কথা বলে পাওয়ার সুযোগ নাই। তাহলে সমন যখন জারি হয়েছে, জারি করার পরে সে আত্মগোপন করছে এবং বললো আদেশ দেশে একটা আদেশ জারি করছে, সে আত্মগোপন করছে, আদেশ দেশে সে আত্মগোপন করছে, আমি শুনবো না, এই উদ্দেশ্যে তার অসৎ উদ্দেশ্য আছে। তিনি ইচ্ছাকৃত অন্যায় করছেন, যে শোনার জন্য সরকার বাধ্য করছে এবং প্রসার ঘটাচ্ছে, তিনি এটি শুনবেন না বলেই এই করছে, আত্মগোপন করছে। বিজ্ঞপ্তি দিয়েছে, এলাকায় বিজ্ঞপ্তি করে, বিভিন্ন সময় মাইকিং, আজকে গ্যাস থাকবে না, কাল বিদ্যুৎ থাকবে না, একটা বিজ্ঞপ্তি করে এবং তা প্রসার করে। এই কথা উনি শুনবে না বলে আত্মগোপন করলেই এর থেকে পর সুযোগ নেয় না। আপনি শুনছেন, শোনানো হয়েছে, ওই আদেশ ওই বিজ্ঞাপন যদি ভায়োলেট করে এবং সমন যদি তিনি ভায়োলেট করেন, সমন তিনি মানলেন না, তিনি আদালতে আসলেন না, অবশ্যই তার শাস্তির বিধান আছে 172 দ্বারায়। তিনি কি করতে? সমন মানে তিনি আত্মগোপন করছে, সমনে তিনি আত্মগোপন করছে, আত্মগোপন করলে তার শাস্তি হলো 172 দ্বারায়। আর সমন জারিকারক এখন পর্ব 173 দ্বারা। সংক্ষেপে আলোচনা করে আমরা প্রশ্ন পর্ব আর এমসিকিউ পর্ব, কারণ আর লেখবেন আপনারা, আমি প্রশ্ন দেবো, লেখবেন, আমাদের লেখে পার পাতে হবে। ঠিক আছে, তাহলে বলতে কি সমন জারি করতে গেছে 173 বলছে সমন জারিকারক বা অন্যান্য ব্যবস্থা গ্রহণে বাধাদান সৃষ্টি করা বা তার সমতুল্য প্রকাশের বাধার সৃষ্টি করা। যাক, সহজ আছে, সমন আপনি জারি করতে গেছেন, আপনারে বাধা দিয়েছে, সমন জারি করতে গেছেন, আপনাকে বাধার সৃষ্টি করছে বা এই কাজটা করছে ইচ্ছাকৃতভাবে করছে। আদেশ বা সমন বা বিজ্ঞপ্তি যখন জারি করতে গেছে তারে বাধা সৃষ্টি করছে। তাহলে 172 পড়ছিলাম হলো সমন জারি করার জন্য উনি আত্মগোপন করছে, আর 173 বাধা সৃষ্টি করছে। আপনাকে বাধা সৃষ্টি করছে কোন কাজে? সমন জারি করতে গেছেন, অথবা আপনি বিজ্ঞাপন দিতে গেছেন, অথবা একটা আদেশ জারি করতে গেছেন, এই কাজে বাধা দিয়েছে, সরকারি কর্মচারীর কাজে বাধা দিয়েছে। এটা সরকারি কর্মচারী 3টে অপশন দিয়েছে। 173 হলে 3টে অপশন আছে। কিরকম? সমন, একটা আছে সমন, একটা আছে বিজ্ঞপ্তি, আর একটা আছে আদেশ। আমরা আইন পড়ি, ক্লাস করি, এই কারণেই অনেকে আমরা যখন শিরোনাম পড়ি তখন পর্ব সমন জারিতে বাধাদান করলে তার শাস্তি, কিন্তু যেখানে আমরা ক্লাস করব তখন বসবো এখানে শুধু সমন না, এখানে বিজ্ঞপ্তি এবং আদেশের কথা বলছে। ফট করে যখন আদেশের কথা বলে আপনার প্রশ্ন করবে তখন আর খুঁজে পাবেন না যে সমন জারির কথা পড়ছিলাম, কিন্তু আদেশ জারিতে বাধা দিয়েছে। আমরা হুলিয়া যখন জারি করতে যাই তখন গ্রাম বা শহরে পাঠ করি না, পাঠ করি। এছাড়া আদেশ যখন অফিস থেকে আদেশ জারি হয়, সে আদেশে এই আদেশ বা সমন বা এইটা যখন আমি সরকারি কর্মচারী জামিল করবার বা তামিল করতে যাব, তখন যদি বাধাদান করে তখন তার শাস্তি হলো 173 দ্বারা। এই কাজে বাধাদান করবে সে কিভাবে? ইচ্ছাকৃতভাবে। এই কাজে বাধাদান করে ইচ্ছাকৃতভাবে। মনে করবেন যতগুলোই অপরাধ হোক, এই অপরাধ প্রত্যেক ব্যক্তি তিনি ইচ্ছাকৃতভাবে করেন বা স্বেচ্ছাকৃতভাবে করেন। আমরা দণ্ডবিধি আইনের 39 ধারার সংজ্ঞা পড়ছিলাম স্বেচ্ছাকৃত। যদি কোনো ব্যক্তি স্বেচ্ছাকৃত অপরাধ করে তাহলে তার শাস্তির আওতায় আনা যায়, আর যদি অন্য যে সাধারণ ব্যতিক্রমে আছে সেগুলো আলাদা। তাহলে অপরাধগুলো করে ইচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছাকৃতভাবে। যখন প্রমাণের দায়ভার আসবে তখন আপনারা লাস্টের কলাম লাগবেন এই কাজটা তিনি ইচ্ছাকৃতভাবে করছিলেন অথবা এই কাজটা তিনি স্বেচ্ছাকৃতভাবে করছিলেন। তাহলে 73 দ্বারা বলছে আপনাকে অপসারণ। আপনি একটা সমন জারি করতে গেলে আমরা দেখবেন আমরা দেওয়ালে লাগাই না, লটকায় সমন জারি করি না, এই সমন একজন সরায় ফেলা দিল, উঠায় ফেলা দিল। আমরা হুলিয়ার কপি কিন্তু লটকায় দিছিলাম,
পাঠ করে বা আদালত ভবনে লটকায় দিছি, সেটা কি বললো, উনি অপসারণ করে ফেলাইছে। তাহলে সমন জারিতে বাধা দান করছে এবং অপসারণ করছে। তাহলে মনে রাখবেন, বাধা দানের মধ্যে সীমাবদ্ধ নাই, এখানে আপনার বাধা দান করছে, আপনি যে সমন টানায় দিয়ে আসছেন বা লটকায় দিয়ে আসছেন, তিনি তা অপসারণ করে ফেলাইছে, সরায় ফেলাইছে। তাহলে তার শাস্তি কত? 173 দ্বারা। তাহলে সমন বাধা দান করলে, সমন যদি অপসারণ করে, তাহলে তিনি যে স্থানে লটকানো ছিল সেই লটকানো স্থানে তিনি বাধা দান করছে, এই স্থানে লটকাতে দেবো না। আপনি যে স্থানে লটকাতে গেছেন লটকাতে দেবে না, আপনি যার বাড়ি যাতে গেছেন বাড়ি যাতে দেবে না। আপনি যদুবার আপনি সমন টানা দিয়ে আসছেন, সে ব্যক্তি সমন কি করছে? অপসারণ করছে, তুলে ফেলছে, এই কাজটা করছে। তো সেই ক্ষেত্রে 173 দ্বারায় তার শাস্তি। এরপরে আসেন 174 দ্বারা। এরপরে আমরা প্রশ্ন পড়ব, এই দ্বারা সংক্ষিপ্ত আলোচনা করব, বেশি গভীরে যাব না, যেটুকু আমাদের জানার দরকার সেটুক। আর আপনারা এই আইন পড়ার সময় অবশ্যই উদাহরণগুলো পড়বেন। 174 দ্বারায় সরকারি কর্মচারীর আদেশ বলে আইনানুগভাবে হাজির না হওয়া। সরকারি কর্মচারী যে আদেশ দিয়েছে 174 দ্বারা, সরকারি কর্মচারী একটা আদেশ দিয়েছে, সেই আদেশ অনুসারে আমি আপনি হাজির হব। ধরেন সরকারি কর্মচারী কখন আদেশ দেয়, যেমন 68টি সমন তো আপনাকে বলছে নির্দিষ্ট দিনক্ষণে আপনাকে হাজির হওয়ার জন্য বলছে না। এছাড়াও যখন হুলিয়া দেয় 30 দিনের কম সময় দিয়ে আপনাকে বলছে আপনি এই দিনে এই সময়ে অমুক জায়গায় হাজির হবেন, বলছিল না? তাহলে আমাদের যে সমন দেশে বা কি বলছে এই হুলিয়া দেশে, যে দুটো আমরা জানি সেই দুটো পড়ার জন্য সহজ হবে না। তাহলে এই আদালত আমাকে হাজির হওয়ার জন্য নির্দিষ্ট দিনক্ষণ দেশে। এছাড়াও পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধি আইনের 161 দ্বারায় আমাদেরকে তাদের কাছে সশরীরে হাজির হওয়ার জন্য আদেশ প্রদান করে না? কিন্তু আমি আপনি যদি ভাইলেট করি, যাব না, পুলিশ করে দেখি কি করে, আছে না সমন দেশে, আমি যাব না। তা আমি আপনি যাব না, আমি আর আপনাকে সশরীরে হাজির হওয়ার জন্য আমি আপনি বাধ্য ছিলাম। এই আদালত যে বা পুলিশ অফিসার সমন বা হুলিয়া বা পুলিশ অফিসার যে আদেশ, লিখিত আদেশ দিয়েছে, আমরা সরাসরি এখানে হাজির হওয়ার জন্য বাধ্য ছিলাম। কিন্তু সমস্যা নাই, আপনি আমি যদি হাজির না হই, সশরীরে যদি হাজির না হয়, তার জন্য ব্যবস্থা আছে। তার জন্য ব্যবস্থা কত? 174 দ্বারা বলছে আমি আপনি আইনানুগভাবে হাজির হওয়ার জন্য বাধ্য ছিলাম এবং উক্ত অফিসার আইনানুগভাবে আমাদেরকে তলব করছিল, কিন্তু আমরা যখনই হাজির হই নাই তখন আমাদের জন্য শাস্তি 174 দ্বারা। এইটা মনে রাখবেন, বডি সশরীরে হাজির। আমরা আগে পড়ছিল কি, আবার রিভিশন করি, 172 বলছি, সমন জারি করতে গেছিলাম আপনার জয়ের কাছে, আমাদের দেহে আত্মগোপন করছে, দেহি রিজাল্ট ভাই স্যার কেমনে সমন জারি করে, আত্মগোপন করছেন, তার আপনার 172 শাস্তি। এরপর আমি সমন জারি করতে গেছি, আপনি কি করছেন, সমন জারি বা বিজ্ঞপ্তি দিতে গেছি বা আদেশ জারি করতে গেছি, আপনি কি করছেন, বাধা সৃষ্টি করছেন, আমার এলাকায় এসব জারি করা যাবে না, আমার এলাকায় সমন নিয়ে এসে টানানো যাবে না, এরকম আপনি আমার বাধা দিচ্ছেন। এরপরে আমি সমন কি করছি, জারি করবার যা বাধা তো পালাম, আমি টানাও দিচ্ছি, সমন বা হুলিয়া টানায় দিচ্ছি 173, আপনি এটা অপসারণ করছেন। এইগুলো সমন, আদেশ এবং বিজ্ঞপ্তির বিষয়। আর 174 কি বলছে, সশরীরে আপনি আমি আদালত আমাদের তলব করতে সমন দিয়ে নির্দিষ্ট দিনক্ষণ দিয়ে আপনারা অমুক দিনে অমুক সময় আদালতে হাজির হবেন, কিন্তু আমি আপনি হাজির হয় নাই, সেই ক্ষেত্রে আমার আপনার শাস্তি 174 দ্বারা। সেই ক্ষেত্রে আমার আপনার শাস্তি হলো 74 দ্বারা। এই হাজির হওয়ার জন্য আপনাকে কি দেশে, সমন দেশে, বিজ্ঞপ্তি দেশে বা আদেশ জারি করছিল যে এই দিনই এইখানে আপনি হাজির হবেন, কিন্তু আমরা সে কাজটা করি নাই। সশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ আমরা অমান্য করার কারণে আমাদের শাস্তি 174 দ্বারা। আর 175 কি বলছে, 175 বলছে, বাংলা করে পড়ি, আমরা তো আর বই হুবহু লাইন পড়বো না, এর ভিতরকার কথাগুলো পড়বো। তাহলে 174 বলছে সরকারি কর্মচারীর নিকট কোনো দলিল পেশ করাবার জন্য আইনত বাধ্য। সরকারি কর্মচারীর নিকট দলিল পেশ করতে আমি আপনি আইনত বাধ্য। এখন বলেন জয়, কত দ্বারায় দলিল পেশ করার জন্য আমি আপনি বাধ্য ছিলাম, আদালত বা পুলিশ অফিসার তলব করছিল, বলেন কত দ্বারা ফৌজদারি কার্যবিধি? থ্যাংক ইউ। 94 দ্বারা আমার আপনাকে বলছিল আদালত বা পুলিশ অফিসার কোনো বস্তু দ্রব্য হাজির করার জন্য নির্দেশ দিছিল, আমি আপনি হাজির করার জন্য বাধ্য ছিলাম। এছাড়া সাক্ষ্য পড়াইলে যখন বলবো না,
আমি যে দ্বারা পড়াইনি সেটা বলবো না। সাক্ষ্য নিয়ে একটা কথা লেখা আছে, আপনি উপস্থিত হন। এছাড়াও সিআরপিসি তো আছে যে আপনি উপস্থিত না হও, দলিল যদি অন্য কোনো ব্যক্তি বস্তুর মাধ্যমে কোনো দলিল বা বস্তু যখন আদালত তলব করছে, হ্যাঁ মাধ্যমে স্যার বিলের মাধ্যমে হাজির করা, অন্য ব্যক্তির মাধ্যমে হাজির করলেই সেটা গণ্য করে নেবে এবং সেটা বস্তু দ্রব্য হাজির হয়েছে বলেই ধরে নেবে। যখন আমি আপনি এই কাজ করব না, দলিল বস্তু হাজির করব না, ওই যে 94 ধারার কথা বলছিল, এছাড়াও ওই যে 94 দিয়ে বুঝাই, 94 ধারায় যে আমার আপনার কাছে দলিল বা বস্তু হাজির করার জন্য বলছিল, আমি আপনি হাজির করি নাই। আমি 94 সময় 175 বলতে চাইছিলাম, কিন্তু বললাম না, আমি পড়াইও নাই, আমি রেকর্ডও দেই নাই। আমি এটা না বোঝায় আপনারা বলতে পারি না, বা ধরা আমার কাছে নীতির কাছে খারাপ লাগে। আমি যেটা আপনারা বুঝাই নাই সেটা বলে বিভ্রান্ত করা আর নিজেরে গড়ো করার কোনো দরকার নেই। আমরা প্রমোশনের জন্য এসেছি, আইন জানার জন্য এসেছি, ক্রেডিট নিতে আসি না। র্যাঙ্কের পরে ক্রেডিট এমনি নেওয়া যায়, ইনশাল্লাহ লাগিয়ে থাকেন। তাহলে 175 দ্বারা কি বলছে, দলিল বা বস্তু হাজির করার জন্য আদেশ দিছিল। আমি আপনি দলিল পেশ যদি না করি, যদি দলিল পেশ না করি, সমর্পণ না করি, তাহলে আমার আপনার 75 দ্বারায় শাস্তি। আবার উপরে চলে যাব, 174 দ্বারায় আপনাকে সশরীরে হাজির হতে বলছিল। সশরীরে সমন আদেশ বা বিজ্ঞাপন দিয়ে বলছিল আপনি হাজির হন, তখন কত 174 দ্বারা আপনার শাস্তি। এছাড়া কি বলছে 175, কোনো বস্তু বা কোনো দলিল হাজির করার জন্য আমার আপনাকে আদেশ দিছিল, সমন দিছিল, কিন্তু আমি আপনি সমন বা আদেশ অমান্য করছি, ওই বস্তু দ্রব্য হাজির করি নাই, আমার আপনার শাস্তি হচ্ছে 175 দ্বারা। এরপর আসেন 176 দ্বারা কি বলছে, সরকারি কর্মচারীর নিকট নোটিশ দান বা তথ্য সরবরাহ করার জন্য আইনত বাধ্য ব্যক্তি কর্তৃক উহা সরবরাহ না করা। এর বাংলা কথা হচ্ছে, সরকারি কর্মচারীর নিকট আমি সরকারি কর্মচারীর নিকট তথ্য বা সংবাদ দিতে বাধ্য। বলেন কত দ্বারায় পড়ছিলাম, উস্তাদ যদি পারেন বলেন, জয় বলেন, কত দ্বারা আমরা সংবাদ দিতে বাধ্য ছিলাম? সিআরপিসি সে ধারণা বলেন। আমরা প্রশ্ন ধরবো, কত অ্যাটেনশন আছে? হয় নাই 42 হবে কেন? সংবাদ দিতে বাধ্য ছিলেন আমি আপনি। উস্তাদ কেন? যাক, 45 কি গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক প্রভৃতি ব্যক্তি সংবাদ দিতে বাধ্য। কি কি অপরাধগুলো সেগুলো ব্যাপক আলোচনা করছিলাম না? 45 ধারায় আর 42 ধারায় বোঝায় 45 আপনি সংবাদ দিয়ে, টেলিফোন করে, মেসেজ দিয়ে আপনি সংবাদ পৌঁছাতে আমি আপনি বাধ্য। কিরা গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক প্রভৃতি ব্যক্তি, অপরাধগুলো ব্যাখ্যা করা ছিল। আর 42 করাইছিলাম আপনি আমার কি, 42 বলছিলাম সরাসরি বডি হাজির থেকে উপস্থাপন। 42 বডি হাজির থেকে আপনি সাহায্য সহযোগিতা করবেন পুলিশের, ম্যাজিস্ট্রেটের। আর 45 সংবাদ দিয়ে, তথ্য দিয়ে। ঠিক আছে, এইভাবে বললে ভালো লাগবে না? এইভাবে পড়াবো। যখন আমার কাছে আসে যাবে, আমি আর 10-15 জন ছাত্র নিব। আমার স্ট্যান্ডার কাল কমে গেছে, আমার গতকাল নাড়িয়ে এসে আমার পরামর্শ দিয়েছে, আমি দেখলাম ওইটা গুরুত্বপূর্ণ যে আপনি একজনের পড়ান, তার র্যাঙ্ক হোক, দৃশ্যমান থাক। আর আপনি 10 জনের নিয়ে এসে এমসিকিউ করলো কি না করলো, পরীক্ষা দিল কি না দিল, দেখতে গেলে আপনার এটা ভালো হবে না। তা আমি তার কথা পছন্দ, সে আমার শিক্ষাগুরু, সে হতে পারে নারী, তার কাছে আমি শিখছি। তাহলে 45 ধারায় এই দেখেন, আমরা তাহলে কি বলছি, 176 ধারায় বলছে কি, সংবাদ সরকারি কর্মচারীর নিকট নোটিশ বা তথ্য সরবরাহ করার জন্য তিনি আইনত বাধ্য ছিলেন, কিন্তু তিনি সংবাদ সরবরাহ করেন নাই। তাহলে 45 ধারায় যে ব্যক্তি বাধ্য ছিল, যদি সংবাদ না দেয়, তার শাস্তির ব্যবস্থা হচ্ছে 176 ধারা, দণ্ডবিধি আইনে 176 ধারা। আল্লাহ যদি সুযোগ দেয়, আপনারা যদি থাকেন, আমি যখন পরবর্তী রিভিশন যাব, তখন আমার এই ক্লাসগুলো ইউটিউবে থাকবে, তখন আমি এই কথা ওইখানে পড়ানোর সময় বলবো। আমি যেভাবে শিখছিলাম ওইভাবে বলবো, কোনটার প্রশ্ন কি কারণে, কোনটার কি শাস্তি, ওইখান থেকে যখন আপনার সিগন্যাল দেবো, দেখবেন আপনারা লিখতে থাকবেন। তখন আমি বলবো, আপনি এটা না বুঝলে আপনি ওই দণ্ডবিধির আমার ওই ক্লাসটা দেখে নিন, তখন আপনার আমার জন্য সহজ হবে। আমি
মানে আমি আমার পরিকল্পনা মাফিক আর আপনারা দেবেন। চলে গেল 176 বলছে কি সংবাদ দিতে আপনাকে বলছিল, মানে সংবাদ দিতে আপনি বাধ্য ছিলেন, সংবাদ দেন নাই। এছাড়াও দণ্ডবিধি আইনের 202 দ্বারা একই জিনিস, 202 দ্বারা যেদিন পড়াবো ব্যাখ্যা করে বলবো। তাহলে 176 সাথে 202 লিখবেন। এই কি কারণে অপরাধ হয়েছিল? ফৌজদারি কার্যবিধির আপনি 45 দ্বারা সংবাদ দিতে বাধ্য ছিলেন, সংবাদ আপনি দেন নাই, এর কারণে আপনি শাস্তি হলো 136 দ্বারা 176 দ্বারা শাস্তি। এখন আসেন 177 দ্বারা কি বলছে? অসত্য তথ্য সরবরাহ করছেন। ফৌজদারি কার্যবিধি আইনের কার্তিক দা ধন্যবাদ। 177 দ্বারা বলছে অসত্য তথ্য। আমি আপনি সংবাদ দেওয়ার কথা বাধ্য ছিলাম, ভালো কথা, আলহামদুলিল্লাহ, সংবাদ দিতে বাধ্য ছিলাম, কিন্তু আমি আপনি সংবাদ তো দেই নাই, এমন একটা সংবাদ দিছি সেটা মিথ্যা, এমন সংবাদ দিছি যে সংবাদটা মিথ্যা, তার শাস্তি হলো 177 দ্বারা, 177 দ্বারা। তাহলে আমি আপনি যে 45 দ্বারা সংবাদ দিতে বাধ্য ছিলাম, এই সংবাদ আমি দেই নাই, এক ধরনের অপরাধ করছি, তার শাস্তি কত? তার শাস্তি হচ্ছে 176। আর আমার আপনার উপর সংবাদ দিতে বাধ্য থাকার কারণেও কিন্তু সংবাদ আমি দিছি মিথ্যা, ঘটে গেছে মৃত্যু, আমি বলছি না মারা যায় নাই, এমনি অসুস্থ হয়েছিল, ও আইসে ডাকাতি, আমি বলছি যে এখানে চুরি হয়েছিল, এই মিথ্যা সংবাদ দেওয়া, এর জন্য আমার অপরাধ হলো কিরকম? আমি সংবাদ দিচ্ছি, আমি সংবাদ ঠিকই দিছিলাম, কিন্তু এটা মিথ্যা। আমার এলাকায় অসৎ চরিত্রের লোক ঘোরাফেরা করতেছিল, আমি সরকারকে বলছি অসৎ চরিত্রের লোক না, ওরা আত্মীয় স্বজন, আমার এলাকার জামাই দাওয়াত খাতি আসছে, এই কথাটা আবার বলার কারণে মিথ্যা সংবাদ যে আমি দিছি, এর কারণে আমার শাস্তি হলো 177। এছাড়া প্যানেল কোড আইনের 203, 177, 203 আমি পড়াই নাই, তাও বলছে, কারণ মিলে পড়বেন, ধারা কমে যাবে, ধারা খুবই কমে যাবে, এবং লাগে থাকবেন ধারা কিভাবে কমাতে হয় সেটা আপনাদের আমি সাথে থেকে বলবো। তাহলে এই যে তথ্য দিয়েছে, এই তথ্য আর কয়টা তথ্য দিয়েছে? 3 প্রকারের তথ্য দিয়ে মিথ্যা তথ্য দিয়েছে। যেমন কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে, কোনো অপরাধ সংগঠনের নিবারণের উদ্দেশ্যে প্রয়োজন, কোনো অপরাধ সংগঠন আছে, কোনো অপরাধ, প্রথমটা বলি, এই যে তথ্য দিয়েছে, মিথ্যা তথ্য দিয়েছে, এই তথ্যগুলো কিরকম? কোনো অপরাধ অনুষ্ঠান সম্পর্কিত, কোনো একটা অপরাধ অনুষ্ঠান হয়েছে, সেই অপরাধ অনুষ্ঠান সম্পর্কিত উনি মিথ্যা তথ্য দিয়েছে। কিরকম? এই যে বললাম খুন হয়েছে, উনি বলছে খুন হয় নাই, এমনি একটু অসুস্থ হয়েছে, বা মিথ্যা বললো, অথবা ডাকাতি হয়েছে, বললো চুরি হয়েছে, বা অসৎ চরিত্রের লোক ঢুকছে, বলছে অসৎ চরিত্রের লোক না, আত্মীয় স্বজন ঢুকছিল, এরকম। এছাড়া কি বলছে? কোনো অপরাধ সংগঠন নিবারণের উদ্দেশ্য প্রয়োজন হয়, কোনো অপরাধ সংগঠন নিবারণের উদ্দেশ্য প্রয়োজন হয় এমন সংবাদ, কোনো অপরাধ সংগঠনের নিবারণ করা যায়। আমরা জানেন যে কোনো অপরাধ সংগঠন আগে তা নিবারণ করা যায়, নিবারণ দ্বারা আমরা কোথায় পড়ছিলাম? অপরাধ সংগঠনের পূর্বে তা নিবারণ করা যায়। তা আমরা পড়ছিলাম ফৌজদারি কার্যবিধির আইন 149 দ্বারা প্রতিরোধমূলক। এছাড়াও কি বলছিলাম? ম্যাজিস্ট্রেট প্রতিরোধ নিবারণমূলক কাজ করে, যে মুসলেখা নেয় 107 থেকে 110, ম্যাজিস্ট্রেট করে, প্রতিরোধমূলক কাজ করে। তাহলে এই কাজটা যে নিবারণ করা যেত, নিবারণমূলক কাজ, যে আপনার এলাকায় অসৎ চরিত্রের লোকজন ঢুকছে, আপনি বলবেন, বা আপনার এলাকায় একটা মিটিং হওয়ার সম্ভাবনা আছে, এই যে আপনার ওরা উদ্যোগ নিচ্ছে, হ্যাঁ, এর প্রয়োজন কি বলছে? কোনো অপরাধ সংগঠনের নিবারণ উদ্দেশ্য প্রয়োজনীয় হয়তো, যদি এই সংবাদটা উনি দিত, তা নিবারণ করা যেত, কিন্তু তা তিনি করেন নাই। এছাড়া 3 নম্বরে কি বলছে? কোনো অপরাধীকে গ্রেপ্তারের জন্য অবিষ্টিত, যেন কোনো অপরাধী এলাকা আছে না, মার্ডার কেসের আসামি, সরকার কর্তৃক ঘোষিত অপরাধী, এতে যে কেউ ব্যক্তি গ্রেপ্তার করতে পারে, তাই না? জামিনের অযোগ্য ব্যক্তি, এই ব্যক্তি ওই এলাকায় ঘুরতেছে, কিন্তু আপনি সংবাদ দিলেন কি? অসৎ সংবাদ দিলেন না, সে তো মার্ডার কেসের বা সরকার ঘোষণা করে নাই, না এর নামে তো এ নাই, এই যে মিথ্যা তথ্য দিলেন, 3টে কারণে এই কাজটা আমরা নিবারণ করতে পারতাম, বা এর আইনানুগ ব্যবস্থা নিতে পারত সরকার, কিন্তু আপনি মিথ্যা তথ্য দেওয়ার কারণে 177 দ্বারায় শাস্তি। এখানে উদাহরণ আছে, উদাহরণগুলো পড়ে নেবেন। এছাড়া চলে আসেন 177 পরে 178 পড়ার দরকার নাই, 179। এই আইনের যতটুকু আপনি বুঝবেন, এর থেকে প্রশ্ন যখন আপনার কাছে ছুড়ে দেব, তখন মাথায় অনেক সুন্দর ক্যাচ করবে। দণ্ডবিধি আইনের কথা বর্ণ প্রায় সেম,
কথা বর্ণ প্রায় সেম সেম, একটু ঘুরে দিলেই টেকনাফ থেকে তেঁতুলে দ্বারা চলে যায়, ঠিক আছে? কথা বর্ণ কিন্তু সেম সেম, ধরতে পারলে গণিতের মতো নাম্বার, ফৌজদারি কাজ জীবনে কিন্তু রচনার মতো লিখতে হয়। আর দণ্ডবিধিতে আপনি এক পাতাই হবে, 1 থেকে 1.5 পাতার উপরে যাওয়ার সুযোগই নেই। দেখবেন আপনি 5-এ 5, 4-এ 3 এরকম পাবেন। তাহলে কি বলছে এখন এই সরকারি কর্মচারী 179টি বলছে, দণ্ডবিধি আইন 1860 সালের 179টি বলছে কি প্রশ্ন করার মতো ক্ষমতাপূর্ণ সম্পূর্ণ সরকারি কর্মচারীর যে প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর আপনি দেন নাই। তাহলে এখন ক্ষমতাবান কিনা? আমরা কিন্তু পড়ার সময় চিন্তা করি আমি আপনি কনস্টেবল, আবার আপনার ক্ষমতা নাই, এরকম একটা ধারণা না। নিজের এত ছোট করবেন না। আপনি যখন কাউকে গ্রেপ্তার করতে গেছেন, সমন জারি করতে গেছেন, অবশ্যই এলাকার লোকরা জিজ্ঞেস করতে পারেন অমকের বাড়ি কনে, অমকের এটা কনে, তারপরে আপনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে গেলেন, তার নাম টাম জিজ্ঞেস করলেন এবং তার নাম এগুলো জিজ্ঞেস করবেন, এটা আপনার অধিকার, আপনি ক্ষমতা এবং সে প্রশ্নের উত্তর দিতে বাধ্য। এছাড়া আপনি যখন তল্লাশি কার্যক্রম করবেন, তল্লাশি করার সময় কারোর জিজ্ঞেস করতে পারেন আপনার বাড়ি কই, কোথা থেকে আসলেন, কি করেন, এগুলো আপনার অধিকার এবং এই প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য, এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য। তাহলে সরকারি কর্মচারী নিজেকে কখনোই ছোট করবেন না। আমি আপনি কনস্টেবল হতে পারি নিচের ধাপ, কিন্তু আমার আপনার কাছে ক্ষমতা দেশে। তাহলে প্রশ্ন করিবার ক্ষমতা সম্পূর্ণ, মানে ক্ষমতা সম্পূর্ণ মানে বিশাল বড় অফিসার হতে এমন না। আপনি যে দায়িত্বে আছেন আপনি ওইখানে থেকেই প্রশ্ন করতে পারেন। আপনি সমন জারি করতে গেছেন, ওই বাড়ি আপনি চেনেন না, একজনকে জিজ্ঞেস করলেন এই রিজাউলের বাড়ি কোথায়, এই রিজাউলের বাড়ি কোথায়, বাবার নাম এই, তখন যাকে আপনি প্রশ্ন করছেন সে আপনার এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য এবং আপনাকে সহযোগিতা করতেও বাধ্য যে অমুক জায়গা তার, ওই জায়গা দেখেন তার বাড়িঘর, ঠিক আছে? খালি বড় জায়গা নিয়ে গেলে আলাদা যাবেন যে আদালত থেকে সবকিছু করবে, বড় বড় স্যাররাই কিছু করবে, এরকমের না। আপনিও প্রশ্ন করার মতো যদি ক্ষমতাবান হন, তাহলে কি বলছে 179তে বলছে সরকারি কর্মচারী যখন প্রশ্ন করার মতো ক্ষমতাবান, তিনি যাকে প্রশ্ন করবেন তিনি এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য। যদি প্রশ্নের উত্তর না দেয় তাহলে তার শাস্তি হলো 189 ধারা। আমি জিজ্ঞাসা করলাম জয় তোমার বাড়ি কোনে, তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি এই প্রশ্নের উত্তর দিলে না, আমার বাড়ি আমি বলবো না। তুমি কি করো বললে আমি বলবো না, গাড়তারামো করলে, তাহলে কি হবে? তুমি এই ধারায় অপরাধ করলে 189, কারণ আমি তোমার কাছে প্রশ্ন করতে বাধ্য ছিলাম, আমার সন্দেহ আছে জয় তুমি সন্তোষজনক উত্তর দাও নাই, তোমাকে আমি গ্রেপ্তার করা যাবে এবং তোমাকে শাস্তি 179 ধারায় দেওয়া যাবে। এছাড়া আমরা পড়ছিলাম 57 ধারায় নাম ঠিকানা জানাতে যদি অস্বীকৃতি দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা প্রসিডিং কাটতাম ফৌজদারি কার্যবিধি, তাই না? ঠিক এখন যদি আপনি নাম ঠিকানা না বলেন, যদি আপনি আমার প্রশ্নের উত্তর সঠিক না দেন, তাহলে আপনার বিচার কি করা যাবে কি যাবে না? দেখেন ধারা পেয়ে গেছে এখন শাস্তির দ্বারা 189 ধারায় আপনি দণ্ডিত হবেন। আমি প্রশ্ন করছি, আপনি প্রশ্নের সঠিক মানে প্রশ্নের উত্তর দেন নাই, আপনি বাধ্য ছিলেন। কোনো প্রশ্নের উত্তর দিতে যদি সে অস্বীকার করে, কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে, সত্য কথনের জন্য আইনতক, সত্য কথা বলার জন্য আপনি আইনতক বাধ্য ছিলেন। এইখানে দুটো কথা বলছে 179 সত্য কথা, সরকারি কর্মচারীর নিকট আপনি সত্য কথা বলার জন্য আইনত বাধ্য ছিলেন। 57 ধারার কথা মনে পড়ে? আপনাদের মনে আছে ফৌজদারি কার্যবিধি 57 ধারা, একজন ভিডিও মোড অনে আসেন। 57 ধারা কত সুন্দর লোকজন ক্লাসে আছে, আজকে ভালো লাগতেছে যে ক্লাসটা বাজে যাচ্ছে না। জয়ের এই পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যে স্যার আমরা প্যাটার্ন চেঞ্জ করি, তাই না? খুশি হয়েছি জয়, এই ক্লাসটা কিন্তু নিতে পারতাম না আজকে। তাহলে আপনারা 57 ধারা সম্পর্কে ভালো জানেন যে 57 ধারার কথাটা এখানে যে আপনাকে আমি প্রশ্ন করছি জয় আপনার বাড়ি কোথায়, আপনি সত্য কথা বলতে বাধ্য, কিন্তু আপনি মিথ্যা দিয়েছেন, তখন 57 ধারা গ্রেপ্তার করার পরে সত্য বলে ছাড়ি দেবো। আর যদি মিথ্যাই বলেন, নাই বলে থাকেন, সেক্ষেত্রে 179 আপনার শাস্তি। কোনো প্রশ্ন দিলে, কোনো প্রশ্নের উত্তর দিতে যদি আপনি অস্বীকার করেন সেক্ষেত্রে আপনার শাস্তি। তাহলে আপনি মিথ্যা বললেও আপনার শাস্তি, আপনি সত্য বলবেন, আপনার ওয়াদা ছিল। আর আপনি যদি প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন তাহলে দুইটা কারণে আপনার শাস্তি হবে 179 ধারা। আমরা সিআরপিসিতে এরকম ধারা পড়ছিলাম না? খেয়াল রাখবেন, আইন খুব সহজ, জোড়া দেবো, খালি জেনারেল ডায়েরি নিয়ে বসে থাকবেন না। আপনি নিরস্ত্র দিতে আসেন, আপনি এটিএসআই দিতে আসেন, আপনি এসআই এবি আর আগের দিনের এবি নাই, আপনি পরেই পরীক্ষার কেন্দ্রে যাবেন, তারপরে আপনার রেজাল্ট আপনার বাসায় আসবে, এছাড়া আসবে না। এরপরে 180 ধারায় 180 বলছে বিবৃতি স্বাক্ষর করতে অস্বীকৃতি দান করা। বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি দেয়, কে বিবৃতি দিয়েছে? আমি আপনি, জনগণ বিবৃতি দিয়েছে। এটা কোথায় দেয় খেয়াল করেন, পুলিশ অফিসার
ফৌজদারি কার্যবিধির 161 দ্বারা যে ওই ডাকছিল, ডাকার পরে কিন্তু তলব করার পরে আমাদের ওখানে লেখা ছিল ও যে বিবৃতি দিয়েছে এই বিবৃতি স্বাক্ষর করতে বাধ্য নয়। কথাটা মনে আছে? ফৌজদারি কার্যবিধি 161 ধারায় পুলিশ অফিসার যে তলব করছিল সেইখানে কিন্তু বাধ্য ছিল না স্বাক্ষর করতে। কিন্তু মনে রাখবেন আইন কিন্তু বিপরীতমুখীও আছে। যখন আদালতে আপনি শপথ বাক্য পাঠ করে আপনি যে বিবৃতি দিলেন, যে জবানবন্দি দিলেন 164 ধারায় ফৌজদারি কার্যবিধির 164, 364 দিয়ে যে লিপিবদ্ধ করা হলো আপনার জবানবন্দি, এই জবানবন্দি লিপিবদ্ধ করার পরে আপনি বললেন এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না, এই কথা পাওয়ার পর সুযোগ নাই। সুন্দর না? আইন পড়া মজা না? আইন যে পড়বে তার কাছে মজা লাগবে, সে ক্লাসে থাকবে, বই যেখানে পড়বে। আমি 23 বছর চাকরি জীবনে যদি পড়তে পারি আমার মজা লাগার কারণে আমি পড়ছিলাম। মজা না লাগলে আপনি পড়তে পারবেন না। আপনি একদিন ক্লাস করে এসে বলেন সব জানবো, এত সোজা না। আর এই পড়াশুনো করে কেউ হেরে গেছে এ আমার বিশ্বাস হয় না। আমি রেজাল্ট যখন 23 বছর চাকরিতে হারি নাই, পরাজয় হয় না, আল্লাহ পাক আমার ফয়সালা করছে আপনার চাকরি কম, আপনি আরো দ্রুত পাবেন। আপনি যত কম পড়বেন আপনার চাকরি ইন্সপেক্টর জীবনের সুযোগ সুবিধার থেকে তত কম ভোগ করবেন। ঠিক আছে? আপনি নিচের ধাপের জন্য ফান্ডের জন্য দৌড়াবেন, ফান্ডের জন্য দৌড়াবেন না, আপনি র্যাঙ্কের জন্য দৌড়ান, ফান্ডের চেয়ে দ্রুত আপনার র্যাঙ্ক আপনার কাছে এসে হাজিরা দেবে, আজীবনের জন্য ফান্ড হাজিরা। কত সুন্দর না? তাহলে খেয়াল করেন, আমি আপনি যে বিবৃতি দিছি, এখানে আসলো পুলিশের কাছে যে বিবৃতি দিল, বিবৃতিতে স্বাক্ষর করলো না, আইনের আলোতে ব্যাখ্যা করেন, প্রশ্ন ছুড়ে দিল, তখন যদি আপনি বলেন 180 ধারায় বিবৃতি স্বাক্ষর না করলে তার শাস্তি, তাহলে ভুল হয়ে গেল উত্তর ভুল হলে না? প্রশ্ন বুঝে রাখবেন। পুলিশ আইন ফৌজদারি কার্যবিধি 1898 সালের 161 ধারায় পুলিশ অফিসার যে সাক্ষী তলব করছিল, তিনি যেখানে তলব করার পর বিবৃতি দিছিল ওই বিবৃতিতে স্বাক্ষর করার কোনো বিধান নাই। এই ক্ষেত্রে ওই ব্যক্তির কোনো অপরাধ নাই। কিন্তু আদালতে যা বা আইনানুগ যিনি ক্ষমতাবান অফিসার তার নিকট যে তিনি বিবৃতি প্রদান করছিলেন, ওই বিবৃতি দেওয়ার পরে যদি তিনি তাতে স্বাক্ষর না করেন তাহলে তার শাস্তি হলো 180 ধারা। সহজ হিসাব। তাহলে এই বিবৃতি স্বাক্ষর করতে তিনি অস্বীকার করছে, আমি স্বাক্ষর করব না, এই কথা বলে পার কোনো সুযোগ নাই। আপনি যদি না করেন তাহলে আপনার শাস্তি হলো কত? 180 ধারায়। মনে রাখবেন, সহজ করে বোঝার জন্য, আদালতে আমি আপনি কিন্তু সাক্ষী দিতে যাই, সাক্ষী দেওয়ার পরে দেখবেন ওই জবানবন্দি দেওয়ার লোক যেমন স্বাক্ষর করে, আমি আপনি যখন সাক্ষী দিতে যাই, সাক্ষী শেষ হলে একটা কাগজ দেয়, আমি আপনি যে জবানবন্দি সাক্ষী দিছি তার নিচে আমার আপনার স্বাক্ষর করা লাগে। আপনি স্বাক্ষর না করলে আপনাকে আস্পাদ দেওয়ার সুযোগ নাই, আপনার 180 ধারায় শাস্তি হবে। এরপরে 181 পড়ব না, আমাদের গুরুত্বপূর্ণ না, মানে আমার কাছে না, 511 ধারা আমি বলছি পড়ব না, আমরা বাইসে পড়ব। 182 ধারা খুব মজাদার ধারা, খুব সুন্দর ধারা। 182 100% গুরুত্বপূর্ণ, 1000% গুরুত্বপূর্ণ। আমি আপনি সবাই বুঝে বুঝে পড়ব, আমি শিরোনাম বই থেকে পড়ব, এরপরে ব্যাখ্যা দেব। কি বলছে শুনেন। 182 ধারায় বলছে, অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনে সরকারি কর্মচারী তার আইনানুগ ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করিবার জন্য মিথ্যা তথ্য সরবরাহ করা। কিছুই বুঝলাম না। অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন কল্পে সরকারি কর্মচারী কর্তৃক তার আইনানুগ ক্ষমতা প্রয়োগ করিবার জন্য বাধ্য করিবার জন্য মিথ্যা তথ্য দেওয়া। এই যে পরে রিডিং করে যদি বোঝা যেত তাহলে আমরা এই ক্লাসে কেউ বসতাম না। তাহলে এর বাংলাটা কি আমি এখন বলি শোনেন। আমরা পড়ছি সরকারি কর্মচারীর আইনানুগ কর্তৃত্ব অবমাননা সংক্রান্ত অপরাধ। এই হারামিরা কি করছে? 182 ধারায় একটা লোক জানে, বুদ্ধিমান, গ্রামের শয়তান টাইপের লোক আছে না, এই লোক জানে যে ওর সাথে গ্যাঞ্জাম, রহিমের সাথে করিমের ধরেন গ্যাঞ্জাম আছে না গ্রামে, রহিম করিমের গ্যাঞ্জাম, দুইজনের শত্রুতা আছে। তা রহিমকে ক্ষতি করার জন্য করিম পরিকল্পনা করছে আমি পুলিশের সংবাদ দেব রহিমের বাসায় অস্ত্র আছে, রহিমের বাসায় কি আছে? অস্ত্র আছে। করিমের এই পরিকল্পনাটা আছে, এই মিথ্যা সংবাদ যদি এই পুলিশকে দেই, পুলিশ দৌড়ে আসে ওর বাড়ি তছনছ করবে, ওর বাড়ি কি করবে? তছনছ শুরু করে দেবে। তাহলে এই রহিমের অটোমেটিক ক্ষতি হলো না? তার বাড়ি, তার মানসানের ক্ষতি হলো, তার সম্পত্তির ক্ষতি হলো, পুলিশিরা ওরা নাড়াচাড়া করলো। এই যে মিথ্যা কথা বলে এই সরকারি কর্মচারীকে সরকারি আইনানুগ ক্ষমতা প্রয়োগ করে, সরকারি কর্মচারী কি করছে? আইনানুগ ক্ষমতা প্রয়োগ করে তার বাড়ি তন্ন তন্ন করে তল্লাশি করছে।
আর এই কাজটা করিম কি করছে? রহিমের ক্ষতি করার জন্য করছে। করিম কি করছে? রহিমের ক্ষতি করার জন্য এই পুলিশকে সংবাদ দিছিল। এই পুলিশকে সংবাদ দিয়েছে যে রহিমের বাসায় অস্ত্র আছে, গাঁজা মদ আছে, আপনারা দেখেন। তাহলে এই যে রহিমের ক্ষতি করলো, ক্ষতি করার পরে তো রহিমের আর কিছু করার নাই। ভাই ভুল তথ্য, ভুল মেসেজ পাইছিলাম, আপনি কিছু মনে করবেন না। রহিম ভাই আপনি সমানে সম্মানিত ব্যক্তি, হয়তো পুলিশ বা আইন প্রশাসনের লোক এটা বলে আসলো। তাহলে এখন এই অপরাধটা করলো কিনা? এই করিম সমাজের জন্য খুবই খারাপ। এখানে কি করছে? আইন প্রয়োগকারী সংস্থা বা সরকারের আইন যারা ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে বিভ্রান্ত করছে। তাদের বিভ্রান্ত করে ওই রহিমকে ক্ষতি করছে। ক্ষতি করার অপরাধে এই করিমের শাস্তি হলো 182 ধারা। করিমের শাস্তি হলো 182 ধারা। হয়তো বোঝেন নাই, আমি আবার সুন্দর করে বলি। 182 বলছে, এই যে আমাদের এখানে জয় আছে, জয় হলো একটা ভালো লেখাপড়া করে, এই জয়ের কিভাবে আমি হেয় প্রতিপূর্ণ করব। আমি আর জয় পাশাপাশি বাস করি, একই ব্যাটালিয়নে চাকরি করি। তখন আমি জয়েরকে দোষারোপ করার জন্য, জয়কে অপমান করার জন্য, কারণ সমাজে জয়ের খুব মান শান, আমি কি করছি? জয়ের একটু ক্ষতি করি। ওর বাসায় বউ বাচ্চা আছে, ওর কাপড় চোপড় নাড়াচাড়া করার সুযোগ নেই। আমি ফোন করে বললাম থানাতে বা পুলিশে যে ওর বাসায় গাঁজা আছে বা অস্ত্র আছে। পুলিশ অটোমেটিক সংবাদ পাইলে, আমি স্টিল সংবাদদাতা, আমি সংবাদ দিতে তো বাধ্য। তো পুলিশ দৌড়ে চলে আসলো জয়ের বাসায়। জয়ের বাসায় আছে, অনেক খোঁজাখুঁজি করছে, আসলে জয়ের বাসায় তা ছিল না। আমি যে মিথ্যা সংবাদ দিছি পুলিশের হয়রানি করার জন্য, এই কাজটা আমি জয়ের ক্ষতি করার জন্য করছি। পুলিশ যে অটোমেটিক ওর বাড়ি তল্লাশি করছে, ক্ষতি করছে, ওর কাপড় চোপড়, ওর বাড়ি ঘর খোঁড়েছে, ওর অনেক কিছু জিজ্ঞাসা করেছে। এই যে জয়ের ক্ষতি হলো, এই জয়ের ক্ষতি করার জন্য আমি এই কাজটা করছিলাম। এই কাজ ক্ষতি আমি করবো না, জয়ের সাথে আমার জ্ঞান লেগে যাবে না। আমি সরকার দিয়ে করাবো, আমি আইন প্রশাসন দিয়ে করাবো। কিন্তু এই অপরাধ যে আমি পার পাওয়া যাবো, আমি যেটা অপরাধ করলাম, এই অপরাধের শাস্তি 182। এই অপরাধের শাস্তি 182। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, আপনারা খেয়াল করবেন। হজরত, তোমার ক্লাস শেষে তুমি ফোন করবা, তোমার সাথে কথা আছে। হজরত সিএমপি চট্টগ্রাম, দোস্ত তোমার সাথে কথা আছে, তুমি ফোন করবা, গুরুত্বপূর্ণ কথা। আর আমরা এই ক্লাসে যারা আছেন এখন নিয়মিত প্রশ্ন দেব। আমাদের ক্লাসে আপনারা নিয়মিত প্রশ্নের উত্তর করবেন এবং লিখে পাঠাবেন। আপনি দেখে পাঠান আর নিজের ইচ্ছায় লেখেন, সেটা আপনি লিখে প্যাটার্নটা সুন্দর করব। এই প্যাটার্ন সুন্দর করার পরে যদি প্রথম দিনের খাতাটা আপনারা রেখে দেবেন এবং পরীক্ষার আগের দিনের যে প্রশ্নের উত্তর যদি আকাশ পাতাল পরিবর্তন না হয়, তাহলে আপনি পরীক্ষার কেন্দ্রে না যাওয়া ইচ্ছায়। আর যদি আকাশ পাতাল পরিবর্তন পান, তাহলে আপনি যদি ওইভাবে লিখে আসতে পারেন, আপনি র্যাঙ্কের মালিক, শতভাগ র্যাঙ্কের মালিক। যদি র্যাঙ্ক না হয়, তার জন্য দায়ভার আমার। কারণ আপনি যে, আমি এই কাজটা করছিলাম, আমি 10টা পরীক্ষা দিয়েছিলাম। প্রথম পরীক্ষার খাতাটা দেখলে আজ আমার হাসি আসে, এবং লাস্ট পরীক্ষা দিয়েছিলাম, আকাশ পাতাল ডিফারেন্স হয়েছে। অতএব আপনি মঞ্চে যা প্রথম শেষ দিন নাচবেন, আর আপনার ড্যান্স মানুষ দেখবে, এত সুন্দর ড্যান্স হবে না। আপনি এখানে, আমাদের এই প্ল্যাটফর্ম আছে প্র্যাকটিসের প্ল্যাটফর্ম। আপনি যত বেশি প্র্যাকটিস করব, তত বেশি ভালো ফলাফল আনবো। শুধু নেইমার, মেসি এবং আমাদের ক্রিকেট খেলার টিমটা যে হারিয়ে গেছে, এদের নিয়ে গালিগালাজ করেন না। আপনিও যে আপনার জীবন যুদ্ধে হারিয়ে যাচ্ছেন, আপনি যে আপনার কর্মে হারিয়ে যাচ্ছেন, আপনার আহলে বয়াত, আপনার পরিবার, আপনার দিক তাকা রয়েছে যে আমার এই জয়, আমার রিজাউল, আমার আয়ুব, আমাদের এই পুলিশ সদস্যগুলো একদিন অফিসার হবে, ওদের কারণে আমরা মান শান বৃদ্ধি পাবো। তাহলে আপনি যে ব্যাট চালাচ্ছেন, আপনি যে ক্রিয়ায় অংশগ্রহণ করছেন, লেখাপড়া একটা ক্রিয়া। এই ক্রিয়া আপনি কিভাবে করলে সচিন তেন্ডুলকারের যেমন দামি সারা বিশ্বের কাছে, ওতে আপনার আমার কোনো লাভ হয় না। কিন্তু আপনি আপনার পরিবারের কাছে দামি হতে গেলে সচিন তেন্ডুলকার সকাল থেকে বিকাল পর্যন্ত প্র্যাকটিস করতো। আপনি প্র্যাকটিস করেন আইনের, আপনার র্যাঙ্ক আপনার দোরগোড়ায়। এতে আপনার মেধার দরকার হবে না। আমি ভোকেশনালতে এসএসসি পাস, আপনি A+ হতে পারেন, আপনি হারিয়ে যাবেন, আপনি প্র্যাকটিস করেন নাই। আমাদের কাছে নিয়মিত পরীক্ষা নেব, MCQ নেব, পরীক্ষা দেবেন। যে নিয়মিত দেবে, আমি পরীক্ষার আগে আপনাকে বলে দেবো আপনি আসলে পরীক্ষার কেন্দ্রে কি হবেন। আমার গুরু আমারে বলছিল, পরীক্ষা আপনি কেমন দিয়েছেন একটু গল্প করি। আমি বলছিলাম আপনি যে কথা বলছিলেন, যেভাবে শিখাইছিলেন, 19 করি নাই, 20 করি নাই, শতভাগ ওইভাবে লিখছিলাম। উনি আমার বলছিলেন আপনার রেজাল্ট আসবে। আমার রেজাল্ট আসছে। আমি আপনাদের গুরু, আমি আপনাদের শিক্ষক না। আপনার আজ থেকে শুরু করবো, প্রশ্ন দেবো, লেখা শুরু করবেন। আমি শেষ দিন যা বলে দেবো যে আপনার পরীক্ষার রেজাল্ট আসবে কি আসবে না। MCQ তো বলেই দিয়েছি, যারা আমার সাথে ক্লাসে আছেন, কে MCQ পাস করবেন, ওই 20 জন লোক। আমি বলছি 20 জন লোক আমার ক্লাসে নিয়মিত থাকেন।
আর অন্য জায়গা থাকেন সে আলাদা, সব সমস্যা নেই, লেগে থাকবেন। এমসিকিউ ফেল করার সুযোগ নাই, নয়াকারে নাই, কোনো সুযোগ নেই। আল্লাহ তো অবিচারক না। বিসমিল্লাহির রহমানির রহিম। পরবর্তী ধারা হচ্ছে, পরবর্তী ধারা পর্ব 100, সবগুলোই পর্ব না, 184, 186 পর্ব। পরবর্তী ধারা পর্ব 186। আপনার কাছে যদি মনে হয় এই 82, 83, 84, 85 পছন্দ, পড়ে নেবেন, কিন্তু আমার কাছে মনে হয় না, তাই পড়ি নাই। আপনাকে সাজেস্ট করবো না। আপনি যদি 511 পড়তে পারেন, পড়ে নেবেন, কিন্তু পড়ার পরে যদি ডালতে না পারেন কেন্দ্রে যা, তাহলে আপনার এই পড়াটা হবে অহেতুক। আমরা 16 প্রকারের আইন পড়ব, ওইগুলোই কভার করেন ইনশাল্লাহ, এর বাইরে প্রশ্ন হবে না, শিওর ইনশাল্লাহ। তাহলে 186 সরকারি কর্মচারী, সরকারি কর্মচারীকে সরকারি কার্যাবলী সম্পদে বাধা দান করা। ওই দেখবেন আপনার কাছে যদি বাধা দান করে, বলে না ধরে নিয়ে এসে মামলা দেয়, 186 দ্বারা মামলা দেয়, আপনি দায়িত্ব পালন করতেছেন, আপনার কাজে বাধা দান করছে। সরকারি কর্মচারীর কাজে যদি বাধা দান করে, তার শাস্তি 186 দ্বারা। এখন বলেন জয়, যদি বেআইনি সমাবেশ কাজে বাধা দান করে সরকারি কর্মচারীর, তার শাস্তি কত দ্বারা বলেন? জয় সহ জয় মানে ক্লাসের যে কেউ বলেন, কত? 143। ভালো করে বল। সরকারি কর্মচারী বেআইনি সমাবেশে যখন বাধা দান করবে, ওরা দাঙ্গাতে যখন করছে, দাঙ্গা যখন দমন করতে গেছে, তখন বাধা দান করছে, তার শাস্তি কত দ্বারা? বলেন, কেউ বলেন দেখি। এই তো সেদিন পড়ালাম, এই যে 100 বেআইনি সমাবেশ, ভুল করেছে, দাঙ্গা 153, 100, ভুল করেছি, ও ভুলে গেছি, আমি রিভিশনের পর নাই তো। দাঙ্গা দমনে, হ্যাঁ 152 কলম 152। সরকারি কর্মচারী, সরকারি কর্মচারী দাঙ্গা দমনকালে যখন তার বাধা দান করে, তাহলে 152। এই কথাগুলো যখন পড়বেন, এরম দ্বারা আরো আছে। যদি আপনার আঘাত করে, গুরুতর আঘাত করে, তাহলে কত? গুরুতর আঘাত করলে কিরকম? আপনাকে যদি সরকারি কর্মচারী আপনাকে যদি আটকায় ফেলা দেয়, এইভাবে যখন বাংলা করে আপনার সাথে আমি আলোচনা করব, তখন খুব মজা লাগবে দেখবেন। তখন আমুর সূচিগুলো মুখস্থ করে তখন ওই মুভমেন্টে আসবো। আমি কিন্তু ওইভাবে আসি নাই যে আপনি মনে হয় পারবেন। ঠিক আছে, তাহলে 152। তাহলে সরকারি কর্মচারীর যদি সরকারি দায়িত্ব বাধা দেয়, প্রশ্ন আসলো ক নামক সরকারি কর্মচারী, তার দায়িত্ব পালন করার সময় জনগণ বাধা দিল, 10-15 জন লোক তাকে বাধা দিল, তাহলে তার অপরাধটি আইনের আলোতে ব্যাখ্যা করেন। সামান্যটা কথা অধিক লেখছে, আইনের আলোতে ব্যাখ্যা করেন। তখন কি করবেন? তখন তো ঠেকে যাবেন। তখন যদি 186 মারেন, জীবনে হবে না। কলাম না কথার 19-20, 10 জনের বেশি। আমি কি বলে ফেলেছি? 10 জনের বেশি। 5 বা ততোধিক আমরা বেআইনি সমাবেশ করছি না? কি করে? সরকারি কর্মচারীর দায়িত্ব কারণে বাধা দান করে, সরকারি কর্মচারীকে ভয় ভীতি দেখায়, তাই না? তারপরে যে রাস্তা আপনার ব্যবহার করার কথা, সে রাস্তা ব্যবহার করতে না দেয়, তখন দেবেন 152। আর যদি এমনি স্বাভাবিক প্রশ্ন আছে, কোন এক ব্যক্তি রাজপথে ডিউটি করার সময়, কোন এক পুলিশ অফিসার রাজপথে ডিউটি করার সময় তার কাজে বাধা দান করে বা তাকে গতিরোধ করে, গতি পরিবর্তন করে, এরকম আসতে পারে না? গতিরোধ আর পরিবর্তন অন্যদিক চলে যাবে না? আপনার কাজে বাধা দেয়, আপনার স্বাভাবিক কাজকর্ম করতে দেয় না, সেক্ষেত্রে চলে যাবে 186-তে চলে আসবেন। কথার 19-20, ভয়ের কিছু নাই। আজকের থেকে আমি একটু মনে মনে রাগিছি, আমি 10-5 জন, আমি 3-4 জন নিয়ে দৌড়াবো, বুঝছেন? এরকম প্রশ্ন হবে, এ হজরত দোস্ত তুমি আমার সাথে কথা কবা, আর এখন থেকে এরকম প্রশ্ন করব, তাহলে মাথাটা ক্লিয়ার হতে থাকবে, ঠিক আছে? আর 3 মাস পরে আমুর সূচিগুলো পুরোপুরি রিভিশন করতে থাকবো না, সবগুলাই। কারণ আমি আপনার সামনে যখন উপস্থাপন করব, তখন বারবার বই দেখা যায় না। আমি জানি যে ওই এলাকায় আছে, আর আপনারাও তখন অনেক দক্ষ হয়ে যাবেন, তখন আমার সাথে মিলে যাবে কোথায়। ক্লাস বাড়িয়ে যাচ্ছে, বেশি দূর যাবো না। 187 সবারই মুখস্থ আছে। সরকারি কর্মচারী সাহায্য দানের জন্য আইনানুগ বাধ্য ব্যক্তি সাহায্য না করা। তাহলে সরকারি কর্মচারীর আইনানুগভাবে সাহায্য দান করা, এটা কোথায় পড়ছিলাম? 42 ধারা। ফৌজদারি কার্যবিধির 42 ধারায় যদি সাহায্য না করে, গ্রেপ্তার, তল্লাশি, সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি কত পারবেন? 187 ধারায় তার শাস্তি। এটা পড়ার লাগবে না, কারণ আমি এটা জানি বেলা লোক পারে। কিন্তু যখনই বলছি 45 ধারায় যদি আপনি সংবাদ দিতে সাহায্য করলেন না বা মিথ্যা সংবাদ দিলেন, সেই ক্ষেত্রে আপনার কি অপরাধ? সেক্ষেত্রে আমরা পারি নাই। এই কারণে এগুলো আমরা হুবহু পড়ি না, ফট করে 42 পড়ে। এরকম ধারা যখন রিভিশন করবে, তখন দেখবেন আইনি যা যাবেন।
আপনিও অনেক ভালো পারবেন। এরপরে চলে যাব 189 শেষ ধারা, সরকারি কর্মচারীর ক্ষতি সাধনের হুমকি দেওয়া। সরকারি কর্মচারীর ক্ষতি সাধনের হুমকি দেওয়া, যেমন বললো কি একথা ভালো করে কই, সরকারি কর্মচারীর কি সরকারি কর্মচারীর ক্ষতি সাধনের হুমকি দেওয়া। আমার একটু শারীরিক খারাপ, যার কারণে যাক, সরকারি কর্মচারীর ক্ষতি সাধনের হুমকি দেওয়া। হুমকিটা কিরকম, যে আজকে যদি পুলিশ অমুক এলাকায় আসে, আমরা অনেক মিছিল মিটিং করব, ওরা আসুক, ওদের শেষ করে দেবো, ওদের খুন করে দেবো। হ্যাঁ, পানি উন্নয়নে বোর্ড আসুক, আজকে কি করে পানির গেট খোলে তা দেখে নেবো। হ্যাঁ, বাঁচে থাকতে বা গেট ছাড়তে দেবো না, এরকম হুমকি দুমকি দিলেন। এই দেওয়ার কারণে আপনার অপরাধ হয়ে গেল। আপনি যে আমার হুমকি দিলেন ক্ষতি করার, আপনি আমাকে মেরে ফেলবেন বা আঘাত করবেন, আঘাত করেন নাই, আপনি বলছেন আঘাত করবো, করেন নাই। এইরকম হুমকি দুমকি, আপনি আমাকে মারবেন, আপনি আমার মারেন নাই। আপনি আমাকে অবরোধ করবেন, অবরোধ করেন নাই, করার হুমকি দিচ্ছেন। এই মুখ দিয়ে কথা বলা যে একটা অপরাধ, এইরকম একটা অপরাধ করছিলাম, দুটো দ্বারা বলবেন। আপনারা 4 জন আমরা ক্লাসে, দুটো দ্বারা বলবেন যে আপনার মুখের কথার কারণে আপনি শাস্তি ভোগ করবেন। এইরকম দুটো দ্বারা আমরা এই দণ্ডবিধি আইনি পড়ে আসছি। বলেন সে দুটো দ্বারা কি কি? আরে এটা বললেন, আপনি হুমকি মারি দিয়েছেন, কাজ কিন্তু করেন নাই, আপনি অপরাধ সংগঠন করেন নাই, মুখের কথাতেই শাস্তি হয়। এরকম 3টে ধারা পড়লাম। জয় কি বলতেছি, মুখের কথার কারণে যে আপনি অপরাধী হয়েছেন, এইরকম 2টে ধারা বলেন, পিছনে পড়া হয়েছে, বলেন। স্যার বলেন আরেকবার তো, আমি শুনতে পাইনি। মানে বলছি 189 ধারায় বলছি সরকারি কর্মচারীকে ক্ষতি সাধনের হুমকি দেওয়া। এই হুমকিটা কিরকম, জয় যদি আজকে এই এলাকায় ডিউটি আসে, জয় ঠ্যাং ভেঙে ফেলাবো। জয় পানি উন্নয়ন বোর্ডে চাকরি করে, আমাদের অর্ধে ছাড়তে আসবে, ওরা আটকা ফেলাবো। আসুক জয়, সরকারি কর্মচারীতে কি হয়েছে। এরপরে বলে না এলাকায় এই যে হুমকি, এবং রাজনীতির মঞ্চে বা বিরোধী দলরা বলে আজকে পুলিশ আসুক, দেখে কি বলে, আমরা আজ এ করবো সে করবো, আলি আমরা ও করবো, বলতে পারে না সে, তার গণতন্ত্র। কিন্তু এই কথা বলা যে অপরাধ, এর ধারা হলো 189। এছাড়াও এইরকম ধারা পড়ে আসছি, কোথায়, এই পিছনে পড়ে আইছি, সেই ধারা দুটির নাম বলছে, 2টে ধারা। এই হজরত কও, ফোন করবা কিন্তু কথা আছে হজরতের সাথে। আইব উস্তাদ, আমি বলে দেই, যদি না পারেন সমস্যা নাই, আপনারা আমার কাছে শিখতে আইছেন, আমি আপনার শিখাতে আইছি। আপনি ভয় পাবেন না, লজ্জা পাবেন না। লজ্জা পাইছেন তো সারা জীবন এই আরেকজনের কথা শুনে যেতে হবে, আর আপনারা আমি শিখাবো। এরপরে শুনে রাখেন 115, 116 কি বলছিলেন? 115তে কি বলছিলেন? মৃত্যু বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার জন্য আপনি প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমি প্রস্তাব দিয়েছিলাম জয় রে, জয় এই তৈত স্যারের মারি দাও, খুন করে দাও। তহিদ কইছে, আপনি জয় করেছিলেন আমি পারবো না। এই যে আমি কথাটা বলার কারণে আমার শাস্তি কি 115, মনে পড়ছে? 116তে কি বলছিলাম? কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার জন্য। জয় যা, তহিদ স্যার আছে, তহিদ স্যারের ওই ব্যাগ টাকা নিয়ে আসি, বা সামান্য কারাদণ্ড, চল ওইটা সরা নিয়ে আসি, ওর টাকা কটা উঠে নিয়ে আসি পকেটের থেকে, বলছি। আপনি বললেন যে রিজাল স্যারের কাজটা আমি করতে পারবো না। তাহলে আমার অপরাধ কত? 116। কথা ক্লিয়ার? ভালো লাগছে? এখন আমার